হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এখন যে টপিকটি নিয়ে কথা হলো সেটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং বাংলা এসার অডিয়েন্সের কাছে এটাতে একটা অবশ্যই এক্সাইটিং নিউজ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানের জন্য বাংলার টলিউডের যে ইন্ডাস্ট্রি সেটার জন্য এটা কিন্তু একটা বিরাট একটা ইম্পর্ট্যান্ট দিক কিন্তু অবশ্যই। তো আমি বেশ কদিন আগেই একদিন থেকে দুদিন হলো একটা তোমাদেরকে বড় আপডেট দিয়েছিলাম যে সাকিব খান, রাজ চক্রবর্তী, এসবিএফ একসঙ্গে কিন্তু কাজ করতে চলেছে। তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম এবং এক্স্যাক্টলি এটাই হতে চলেছে। প্রথমে এটা নিয়ে একটা ধোঁয়াশা থাকলো, রিসেন্ট টাইমে সাকিব খান এসবিএফের অফিসে গেছিলো, সেখানে রাজ চক্রবর্তী উপস্থিত ছিল এবং তাদের মধ্যে মিটিং হয়েছে এবং তারা রাজি প্রজেক্টটা করতে এবং প্রচুর টাকা ইনভেস্ট করে তার কাজটা তারা করছে। এবং তুফান যদি সাকসেসফুল হয়ে যায়, বাংলাদেশে তো বটেই, আমাদের এখানে যদি বটে, এটা এই মুহূর্তে বাংলার ইতিহাসে সবথেকে কিন্তু বড় প্রজেক্ট কিন্তু হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটা কিন্তু একটা বিরাট ভাবার জায়গা রয়েছে। তো এই প্রজেক্টটা কী হতে চলেছে? তো এই প্রজেক্টটা হতে চলেছে সিরাজউদ্দৌলা। আমরা সবাই জানি এসবিএফ বহু বছর আগে এই প্রজেক্টটা প্রথমে অ্যানাউন্সমেন্ট করেছিল, খুব বড় করে একটা পোস্টার তারা বার করেছিল। তো এই প্রজেক্টটা প্রথমে কিন্তু জিতের কাছে গেছিলো, তারপর গেছিলো দেবের কাছে। জিত প্রথমে প্রজেক্টটা নানা কারণের জন্য রাজি হয়ে সব কিছু প্রজেক্টটা পুরোপুরি রিজেক্ট করে দেয় এবং তারপরে এই প্রজেক্টটা যায় দেবের কাছে। বেশ মোটামুটি 2021-22-এর কথাই প্রজেক্টটা আবার হওয়ার কথা শুরু হয় এবং দেবের কাছে অফার করে এবং রাজ চক্রবর্তীর তরফ থেকে অফার গেছিলো, এসবিএফের তরফ থেকে অফার গেছিলো যে সিরাজউদ্দৌলা করে তারা দেবকে নিয়ে করছে। যেহেতু জিত আর কি রিজেক্ট করেছে, তো দেবের কাছেই অফার গেছিলো। তো দেবও সেই সময় প্রজেক্টটা করতে রাজি হয় না এবং দেব বিভিন্ন ইন্টারভিউতে বলে দেয় যে এটা আদতে ভালো সঠিক খবর নয়। তারপর এটা যে হবে এটা আমাদের মাথায় কোনো আইডিয়াই ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে খবর আসছে সিরাজউদ্দৌলা হতে চলেছে এবং সেখানে আমরা সিরাজউদ্দৌলার চরিত্রে কিন্তু সাকিব খানকে দেখতে পেতে চলেছি। তোমরা একদম ঠিক শুনছো এবং এটা কিন্তু অফিসিয়াল খবর, এটা কিন্তু মন গড়া কিন্তু কথা নয়। এসবিএফ প্ল্যান করছে এই সিরাজউদ্দৌলা প্রজেক্টটা, যেটা তারা প্ল্যানিং করেছিল, ফাইনালি তারা সাকিব খানকে নিয়ে করতে রাজি রয়েছে এবং এই সাকিব খানকে করতে নেওয়া রাজির পেছনে কিন্তু বড় একটা কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে এটা একটা হিউজ প্রজেক্ট, একটা সিরাজউদ্দৌলার জীবনী সিনেমার মানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সাকিব খান এই মুহূর্তে এমন একটা নাম যার বাংলাদেশ বক্স অফিস নিয়ে কোনো চাপ নেই। আজকে এই প্রজেক্টটার জন্য যে সাকিব খান একটা ভালো রকম পারিশ্রমিক চাই, দেখুন তুফান সাকসেসফুল হয়ে গেলে সাকিব খান একটা হিউজ পারিশ্রমিক চাইবেই, বা যদি তুফান সাকসেসফুল না হয় তাহলেও কিন্তু সাকিব খানের একটা বিরাট পারিশ্রমিক চাওয়ার জায়গা রয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশের বক্স অফিস। এসবিএফ জানে এই সিনেমাটার জন্য যদি সাকিব খানের পিছনে তারা টাকা ঢালে সেই টাকা দ্বিগুণ লাভ আসবে, তার কারণ বাংলাদেশ বক্স অফিস এই মুহূর্তে খুব সেফ এবং এসবিএফ এই আলফাই প্রোডাকশান বেসিক্যালি বাংলাদেশকে টার্গেট করেই বানানো। তার কারণ হচ্ছে আজকে আপনারা ভেবে দেখুন, শুধুমাত্র এসবিএফের যে প্রোডাকশন হাউসটা এসবিএফ, সেখান থেকে কিন্তু তারা স্মল আরবান মুভি আনছে, কারণ তারা জানে এই মার্কেটের অবস্থা কীরকম রয়েছে। আর এসবিএফ আলফাই কিন্তু মেন স্ট্রিম কমার্শিয়াল কাজে আনছে, সেখানে তারা এখানকার কাউকে ভাবছে না, সাকিব খান, আবরার নিশোকে ভাবছে, কারণ আবরার নিশোর সঙ্গে তাদের দুটো প্রজেক্ট আসছে এসবিআই আলফাইভে। একটা তো তুফান আসছি, আবরার নিশোর সঙ্গে দুটো প্রজেক্ট, আর একটা হচ্ছে সাকিব খানের সঙ্গে প্রজেক্ট। কারণটা কি? কারণটা হচ্ছে ওটাই যে আজকে এই সিনেমাটার জন্য যদি সাকিব খান একটা বিরাট পারিশ্রমিক চায় সেটা এসবিএফ এফোর্ড করতে পারবে। তার কারণ তারা জানে সেই টাকা বাংলাদেশ বক্স অফিস থেকে তো 100% উঠবে। যদি সোনায় সোহাগা হয় তাহলে আমাদের কলকাতাতেও চলে যেতে পারে, যেটা তুফানের ক্ষেত্রে কথা হচ্ছে। যদি কলকাতায় ক্লিক করে যায় খুব ভালো, যদি নাও চলে কোনো প্রবলেম নেই, কারণ বাংলাদেশি সিনেমা রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনবে, যে কারণে এসবিএফ এই কাজটার পিছনে ইনভেস্ট করতে রাজি রয়েছে। তো যে কারণে প্রথমে দেব, তারপর জিত হয়, এখন কিন্তু সাকিব খানের কাছে এই প্রজেক্টটা গেছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত হয় কি না। আমি আপনাদেরকে লিখে দিলাম যে তুফান আমাদের কলকাতায় সাকসেসফুল নাও হয় তাও কিন্তু এই কাজটা হবে, তার কারণ হচ্ছে বাংলাদেশের বক্স অফিস প্রফিটেবল যে ব্যাপারটা। এবার কথা হচ্ছে দেবজিতের পেছনে কেন তারা কাজ করলো। অনেকে প্রশ্ন করতে পারে দেবজিতের পেছনে টাকা কেন ঢালছে না, যেখানে দেব 50 কোটি এনে দিয়েছে, জিত এককালে হিউজ বক্স অফিস এনেছে। তো প্রবলেমটা কোথায়? প্রথম কথা, জিৎ দেব কেন পারেনি সেটার পিছনে পারিশ্রমিকের ব্যাপার রয়েছে। এবার কথা হচ্ছে সাকিব খানকে পারিশ্রমিক দিতে রাজি, দেবজিৎকে পারিশ্রমিক দিতে প্রবলেমটা কোথায়? এখানেই আসে প্রশ্ন ইন্ডিয়ান দর্শকের, সেটার উত্তর দিচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার যে কমার্শিয়াল যে বক্স অফিসটা, সেটার অবস্থা কোথায় আমরা দেখতে পাচ্ছি। যোদ্ধার পেছনে একসময় এসবিআই প্রচুর টাকা ঢেলেছিল, সিনেমাটা সেই পর্যায়ে সাকসেসফুল হয়নি। রিসেন্ট টাইমে যে কটা কমার্শিয়াল কাজ আসছে দেখুন, সেটা আমরা যেরকম বক্স অফিস আশা করছি সেটা করতে পারছে না। আমাদের কমার্শিয়াল বক্স অফিসের রেঞ্জ কত? 15 কোটি, 12 কোটি। এই রেঞ্জের ধারে কাছে কিন্তু বাংলা সিনেমার কালেকশন যাচ্ছে না। যাচ্ছে কোনগুলোর? যেগুলো আরবান ওরিয়েন্টেড মুভি, যেগুলো ফ্যামিলি ড্রামা। শেষ কয়েক বছরে কটা 10-12 কোটি বিজনেসের সিনেমা এসছে, আর যেগুলো এসছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফ্যামিলি ড্রামা। কমার্শিয়াল সিনেমার মার্কেট কিন্তু খারাপ। তো এখন যদি তারা দেবজিৎকে দিয়ে যদি শুধুমাত্র ইন্ডিয়ান প্রজেক্ট হিসেবে কাজটা আনে, তো সেই যে বক্স অফিসটা তারা আশা করছে শুধুমাত্র কলকাতা থেকে 15 কোটি, 20 কোটি, এবং যে পরিমাণ পারিশ্রমিক তারা চাইবে সেই টাকাটাও আদৌ ওঠা কতটা ডিফিকাল্ট হবে, সেটা একটা এই মুহূর্তের ইন্ডিয়ান আমাদের বাংলার বক্স অফিস, টলিউডের বক্স অফিসের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন। যে কারণে এসবিএফ কিন্তু দেবজিৎ যে পারিশ্রমিক চাইছে সেটা তারা দিতে রাজি নয়। তার কারণ বক্স অফিস প্রফিটেবল জায়গা একটা রয়েছে, যেটা সাকিব খানের রয়েছে। কিন্তু সাকিব খানকে বড় করে দেখছি। আমি বলতে চাইছি বাংলাদেশের বক্স অফিসের কথা। বাংলাদেশের বক্স অফিস কমার্শিয়াল ক্ষেত্রে এখন কিন্তু টলিউডের থেকে এগিয়ে রয়েছে, যেটা আজ থেকে 10 বছর আগে ভাবাও যেত না। যে কারণে এসবিএফ, তারা ব্যবসায়ী লোক, তারাও তো আবেগ দিয়ে চলে না, তারা জানে তাদের কিসে লাভ। তারা দেখছে একই প্রজেক্টে দেবজিতের পেছনে টাকা যদি না ঢেলে আমি যদি সাকিব খানের পেছনে ঢালি,
তাহলে বাংলাদেশ থেকে সিনেমাটা আমাকে আমার এখান থেকে যা লাভ হয় তার দ্বিগুণ লাভ তুলে দিতে পারবে, যে কারণে তারা এই জিনিসটা করছে। এবং এই কারণে তারা সাকিব খান যে পারিশ্রমিক চাইছে সেটার জন্য তারা রিজেক্টও করবে না, কারণ তারা জানে এই লোকটার সেই ক্যাপাবিলিটি রয়েছে ওই টাকাটা তুলে দেওয়ার, যেটা এই মুহূর্তে কিন্তু দেবজিতের পক্ষে একটু ডিফিকাল্ট, তার কারণ এখানকার অডিয়েন্স সাপোর্টটা ক্রমশ কমছে। তো এইটাই কিন্তু বেসিক্যালি ব্যাপার, যে কারণে এই প্রজেক্টটা শেষ পর্যন্ত দেবজিৎ হয়ে, আজকে যদি দেবজিৎ একটু পারিশ্রমিক হয়তো কম চাইতো, যেরকম চায় তার থেকে যদি অনেকটা কম চাইতো, তাহলে হয়তো এসবিএফ রাজি হয়ে যেত। কিন্তু তারাও তাদের জায়গায় ঠিক, দেবজিতের কথা যদি বলি, তারা যদি একটা পারিশ্রমিক চায়, এই কাজটার পেছনে পরিশ্রম কম যাবে না, তো সেক্ষেত্রে ভুলও নেই। তো এরকম একটা ইগোর প্রবলেম হয়ে 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 লাস্ট অব্দি সাকিব খানের কাছে গেছে। আর একটা ব্যাপার তো আপনারা বুঝতেই পারছেন, সাকিব খান যদি সিরাজউদ্দৌলা হয়, সেটা বাংলাদেশ বক্স অফিসেও একটা বিরাট প্রভাব আনবে। তো যে কারণে একদম কিন্তু বোকামি এটাকে বলা যাবে না, খুবই তারা ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছে। আর আমাদের এখানে যদি অডিয়েন্সের সাপোর্টটা আগের মতো থাকতো, যেমনটা ছিল 2010, 11, 12, তাহলে কোনো সাকিব খান এই প্রজেক্টটা ছিনিয়ে নিতে পারতো না আজকে দেবজিতের থেকে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এখানে বড় বড় প্রজেক্টগুলো ওখানকার সুপারস্টারদের হাতে চলে যাচ্ছে, এটা একটু হলেও তো দুঃখের, একটু হলেও চিন্তার। কিন্তু এসবিএফকে দোষ দিয়ে লাভ নেই, কারণ এসবিএফ ব্যবসায়ী লোক, তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না, তারা অত আবেগ দিয়ে চলবে না। তো এই হচ্ছে মোদ্দা কথা ব্যাপার, এখানে রাজ চক্রবর্তীকে খিস্তি দিয়ে এসবিএফকে খিস্তি দিয়ে কোনো লাভ নেই। আর যদি তুফান ক্লিক করে যায় তাহলে তো আরও মানে বলা গেল চাপের জায়গা চলে আসবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। কিন্তু ভাই সবাই ভালো দেখো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।